ভুল করে বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন নেন আসিফ মাহমুদ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই বর্ষপূর্তি উদযাপনে নিরাপত্তার হুমকি নিয়ে। ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দ্রুত নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। চীন সফর শেষে মির্জা ফখরুল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি মানবে না বিএনপি। বিতর্কিতরা প্রশাসনে থাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বেশিরভাগ রাজনৈতিক দলের। ইসির ভোটের অভিজ্ঞতা না থাকায় আস্থার সংকট। স্বাভাবিক এনবিআর এর কার্যক্রম, কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হাত নেই। নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান অর্থ উপদেষ্টার। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুল করে বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন নিয়েছিলেন। তবে এরপরও বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাকিটা জানাবেন আসিফ ইকবাল খান। ২৯ জুন ভোরে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে উদ্ধার হয় একটি অস্ত্রের ম্যাগাজিন, যেটি এখন টক অব দি টাউন। এছাড়া এয়ারপোর্টে ২ দফা স্ক্যানিং করার পরও ম্যাগাজিন ধরা না পড়ায় প্রশ্ন ওঠে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়েও। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তাই এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন নিয়ে ভুলে এয়ারপোর্টে গিয়েছিলেন। জানান, এয়ারপোর্টের নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব আয়োজন যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। ১ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে, এইসব ব্যাপারে আমাদের মেইন আলোচনা। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা মানে জাস্ট একটা ভুল। এছাড়া কুমিল্লা ও পটুয়াখালীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার আসামি ৩০ জন, বাইরে থাকা ২৬ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১০ জুলাই। এ নিয়ে দেখুন জাহিদ হাসানের প্রতিবেদন। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ারসেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, ছররাগুলিতে রণক্ষেত্রে রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ ঢাকা রংপুর সড়কে অবস্থান নেন। ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাইদ। এ সময় পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। তাকে উদ্ধার করে নিয়ে যায় তার সহযোদ্ধারা। রংপুরে আবু সাইদ জুলাই আগস্টের আন্দোলনে প্রথম শহীদ হন। এরপর ক্ষোভে ও প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা।
5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের 13 জানুয়ারি আবু সাইদের ভাই রমজান শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। প্রায় 6 মাস তদন্ত শেষে 30 জনকে আসামি করে প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর আবু সাইদের হত্যার ঘটনা তুলে ধরেন। তার শুনানিতে সকল হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের পেছনে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিবিকে নির্দেশদাতা হিসাবে তুলে ধরেন। তবে আসামি হিসাবে 30 জনের মধ্যে তাদের রাখা হয়নি। পরে পলাতক 26 আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 10 জুলাই। 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3-2 এবং 4-1-2-3 এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। গ্রেফতারকৃত 4 জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে তার নিজস্ব গতিতে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার, যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে। আবু সাইদের মামলা সহ এ পর্যন্ত 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো। ট্রাইব্যুনাল 2-এ প্রথম মামলার বিচার কাজ শুরু হলো। জাহিদ হাসান, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় শাহী আলম মুরাদ 1 দিন এবং শেরেবাংলা নগর থানার মামলার সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ধানমন্ডি কোতোয়ালি যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাদের প্রত্যেককে ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের এই আদেশ দেন আদালত। পরিকল্পনায় এবং বিভিন্ন মিছিল কিভাবে এগুলি করা হবে সে বিষয়ে এই সাবিনা আক্তার তুহিন জড়িত ছিল। তদন্তে তার নামটা বেরিয়ে আসে, তার জন্য তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ 7 দিনের রিমান্ড চায়। তার বিরুদ্ধে 48 ঘন্টা বাট 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। শাহ আলম মুরাদ যে এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগের রাজত্ব কায়েম করেছিল, 14 বছরের বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এজাহার নামী আসামি, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 24 ঘন্টা মানে 1 দিন রিমান্ড মঞ্জুর করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে চীন। তিস্তা প্রকল্প নিয়ে দেশটির আগ্রহ রয়েছে। সম্প্রতি চীন সফর শেষে গুলশানের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। আমাদের পক্ষ থেকে পারস্পরিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতা আহ্বান জানিয়েছি যেখানে জনগণ ও জনকল্যাণের অগ্রাধিকার যেন থাকে সর্বোচ্চ স্থানে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচনের দাবি করছে তাদের এ বিষয়ে জানাশোনার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। রাজধানীতে ওলামা দলের এক অনুষ্ঠানে আরেক বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, একটি দল ক্রমাগতভাবে বিএনপিকে রাজনৈতিক আক্রমণ করছে। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ।
দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় অংশ নেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। এতে অংশ নিয়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, লন্ডনের বৈঠক জাতির মনে আশা তৈরি করেছে। ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবি বিএনপি মানবে না বলেও জানান তিনি। তারেক রহমান সাহেবের সঙ্গে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক জাতিকে মনোবল দিয়েছে, সাহস দিয়েছে, দেশের মানুষ খুশি হয়েছে। পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান। এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। একই অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের 11 মাসেও নির্বাচন না হওয়া দুঃখজনক। এ সময় উপদেষ্টাদের পিএস এপিএসদের ব্যাপক দুর্নীতির সমালোচনাও করেন তিনি। ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন, বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের পিএরা কেমনে 300 কোটি টাকা, এপিএসরা 300 কোটি টাকার মালিক। 3 মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারে, 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মঈন খান বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বিএনপির 15 বছরের আন্দোলনের ফল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচন দাবি করছে তাদের এ বিষয় নিয়ে জানাশোনার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজপথে যারা ছিল তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের আমি বিনীতভাবে বলবো, তার শতকরা 80 থেকে 90% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। বিচার আর সংস্কারের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফ্যাসিবাদীরা ফিরে আসবে বলেও সতর্ক করেন বিএনপির নেতারা। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন পরিচালনায় বিতর্কিতরা প্রশাসনে এখনও বহাল তবিয়তে। তারা থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বেশিরভাগ রাজনৈতিক দল। সেই সাথে বর্তমান কমিশনের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভরসা করতে পারছে না কয়েকটি দল। এদিকে নির্বাচন ব্যবস্থা নিয়ে ঐকমত্যে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। নির্বাচন ব্যবস্থা নিয়েই এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আলাপ যখন 2026-এর এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে, তখন ইসির সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই গত 7 মাসে দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। তবে সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা যখন আদালতের কাঠগড়ায়, তখন পুরাতন কাঠামোতে ঘটিত বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে রয়েছে নানা মত। এমন প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনের উপর কতটা আস্থা রয়েছে রাজনৈতিক দলগুলোর? বিএনপি আস্থার কথা জানালেও মাঝামাঝি অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী, আর ভরসা করতে পারছে না এনসিপি। যে আইনের মাধ্যমে যে কমিশন গঠন করা হয়েছে সেটা নিরপেক্ষ হয়নি। নির্বাচন কমিশন তাদের কার্যক্রমের মাধ্যমে দেশ এবং জাতির কাছে যে অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছে সেটাকেও বাস্তবায়ন করে, এটা এখন দেখার বিষয়। বর্তমান নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে। এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নিয়োগ দিয়েছেন, তো আমরা আশা করি তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন। এদিকে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের নিয়ে শঙ্কা রয়েছে দলগুলোর। তাদের সরানো না গেলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন বলে মনে করেন তারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটি মামলা হলো, সেই মামলায় ইশরাক হোসেন রায় পেয়ে গেল, কিন্তু সেই মামলার বিরুদ্ধে ইশরাকের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করে নাই, মানে আইনজীবী লড়াই করে নাই কোর্টে। পুরো প্রশাসন, যে প্রশাসন দিয়ে রাতের ভোট হয়েছে, ইলেকশন কমিশনের যে অফিসারগুলো দিয়ে রাতের ভোট হয়েছে, ডামি ভোট হয়েছে, একতরফা ভোট হয়েছে, তারা কিন্তু সকলে স্ব স্ব জায়গায় আছে। যে ফেসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। এখন আমাদের সাপ মারলার সাপের লেস রয়ে গেল।
তাহলে আবার কিন্তু ছোবল মারতে পারে। এই প্রশাসন এখন পর্যন্ত সেই শেখ হাসিনার দোসররাই রয়ে গিয়েছে এখানে, এদেরকে এই সরকার সরাতে পারে নাই বা ইচ্ছা করে সরায় নেই। তো সুতরাং প্রশাসনে আমূল পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সচেতনতা বেশি জরুরি বলে মনে করেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ প্রশাসনের গতি আনতে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করা যেতে পারে। আগামী দিনে নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে আস্থা অর্জন করা। আস্থার সংকট যদি থেকে যায় তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি তো মনে করি ফেব্রুয়ারিতে সম্ভব, যে যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে। নির্বাচন কমিশনের ভুল করার কোনো সুযোগ নেই, তাদেরকে ভুল করলে পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। নির্বাচন অনুষ্ঠানে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২৬ জুন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে সিইসি। সেখান থেকে কি নির্দেশনা পেল কমিশন প্রধান, সে আলোচনা সর্বমহলে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। টানা আন্দোলনের পর সচল হলো জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম। শাটডাউন প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সবাইকে নির্ভয় ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। ১২ মে থেকে এনবিআরের বিভাজন ও সংস্কার প্রশ্নে টানা আন্দোলনের ডাক দেয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এর ধারাবাহিকতায় রোববারও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নেয় তারা। এরপর রোববার রাতে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যস্থতায় সমঝোতার ঘোষণা আসে। এনবিআরের সব কার্যক্রম সচল রাখতে শাটডাউন প্রত্যাহার করে আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টা থেকে কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘ অপেক্ষার পর এনবিআরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। আমরা তো এত উপরের কোনো কর্মকর্তা না, আমরা যে লেভেলে আছি সেই লেভেল থেকে চিন্তা করি যে একটা কামনা করতাম যেটা দেশের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেটাই যেন হয়। আসলে আমরা বোর্ডের যারা স্টাফ রয়েছি আমরা সরকারের পক্ষে, এবং আমরা এই আন্দোলনের সময় আমরা অফিস করছি নিয়মিত। এ সময় কাজে মন দেওয়ার আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, কর্মকর্তাদের আগের সবকিছু ভুলে কাজে মনোযোগী হতে হবে। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আমাদের যে কর্ম তৎপরতা যথারীতি আগে যেভাবে ছিল সেভাবে চলবে। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব, এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ সময় কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই বলে জানান উপদেষ্টা। কর্মকর্তা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে। স্যার, প্রথমত দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে আপনি একটা লক্ষ্য করবেন। আমদানি রপ্তানি বন্ধ করে আন্দোলন অগ্রহণযোগ্য উল্লেখ করে উপদেষ্টা কমিটি শিগগিরই সব সমস্যার সমাধান করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন কাস্টমস ও শুল্ক স্টেশন কর্মকর্তা কর্মচারীরা। এতে আবারও সচল হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে শুল্কায়ন কার্যক্রম শুরু হলেও বন্দরে আটকে থাকা পণ্য খালাসে বেড়েছে ডেলিভারির চাপ। সঠিক সময়ে পণ্য খালাস নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এ সময় আরোপিত ৪ গুণ জরিমানা প্রত্যাহারের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। সব কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন কাস্টমস ও শুল্কায়ন স্টেশন কর্মকর্তারা। এতে আবারও সচল হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে পণ্য জটের কারণে দুর্ভোগ কমেনি ব্যবসায়ীদের। সোমবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে আসেন কর্মকর্তা কর্মচারীরা। এতে শুল্কায়ন কার্যক্রম শুরু হলেও বন্দরে আটকে থাকা পণ্য খালাসে বেড়েছে ডেলিভারি চাপ। এতে নির্ধারিত সময়ে পণ্য খালাস নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সেবা গ্রহীতারা বলছেন, বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের বিপুল পরিমাণ পোর্ট ও শিপিং ড্যামারেজ দিতে হবে।
তাই সংশ্লিষ্টদের কর্মঘণ্টা বাড়ানোর আহ্বান তাদের। সেই সঙ্গে আরোপিত 4 গুণ জরিমানা প্রত্যাহারের দাবি জানান তারা। কাস্টমস ক্লিয়ারেন্স না থাকায় অনেক রপ্তানি পণ্য যথাসময়ে শিপমেন্ট হয়নি। আমরা চাই না যাতে এরকম আর কোনো বন্ধ না থাকে, সামনের জন্য আর কোথায় বন্ধ, এবং অফিস আওয়ারকে একটু বাড়ায় নিলে আমাদের জন্য ভালো। এই 2 দিনে আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমাদের অনেকগুলো ডকুমেন্ট এসে অফিসে জমা হয়েছে, সেগুলো আমরা এই 2 দিনে কোনো কাজকর্ম করতে পারি না। এখানে যদি এভাবে আপনার দীর্ঘক্ষণ বন্ধ থাকে সরকারি বিভিন্ন সমস্যার কারণে, এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। এখানে যে কয়েকদিন কলম বিরতি ছিল এবং যে কয়েকদিন শাটডাউন ছিল, এর সব ক্ষতির বোঝা বহন করবে ভোক্তা। আজকে চট্টগ্রাম বন্দরে এমনি 4 গুণ অতিরিক্ত পোর্ট চার্জ আমাদেরকে দিতে হচ্ছে, এরপরে আবার শাটডাউন, এর মধ্যে ওভারঅল যতগুলো পোর্ট চার্জ বৃদ্ধি পেয়েছে, যেভাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে, এটা যদি সরকার বিবেচনা করে যে শাটডাউন এবং কলম বিরতির কারণে ব্যবসায়ীরা কেন অতিরিক্ত ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে দিনাজপুরের হিলি স্থলবন্দরে স্বাভাবিক হয়েছে আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম। সকাল থেকেই পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় কমতে শুরু করে পণ্য জট। এতে খুশি ব্যবসায়ী ও শ্রমিকরা। আজকে সকাল 10টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত গতিতে মাল ছাড়ানোর জন্য। সেই হিসাবে আজকে থেকে আমাদের অফিসে আমদানি রপ্তানি কার্যক্রম চলমান আছে। গেল 2 দিনের শাটডাউনে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় 600 কোটি টাকার। ভারতের মহদীপুর স্থলবন্দর দিয়ে এখনও বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী 700 ট্রাক। ভারত থেকে গাড়িও আসেনি, আমরাও পণ্য খালাস নিতে কেউ আসেনি, ডেলিভারি দিতে পারিনি। তো সেটা আজকে যেহেতু সকাল থেকেই শুরু করেছে, আমরা চাইবো যে গত 2 দিনের যে ব্যাকলগ ছিল সেগুলো কাটিয়ে উঠে পুরো রাজস্বটাই আমরা আদায় করতে। এদিকে গতি ফিরেছে যশোরের বেনাপোল কাস্টমস ও স্থলবন্দরে। রাজস্ব আদায় ও পণ্য জট নিরসনে ব্যস্ত সময় পার করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া 2 দিন আটকে থাকার পর দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে ছেড়ে গেছে পাথরবাহী 151টি ট্রাক। আর দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 66 টন আটা ময়দা ও 9 টন হিমায়িত মাছ রপ্তানি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তামজিদ মির্জা, এখন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি ফজর আলী পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার ছাড়পত্র পেলেই তাকে আদালতে নেওয়া হবে। এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে 4 আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় সুমন, রমজান, আরিফ ও অনিককে জেল হাজতে পাঠায় আদালত। এর আগে গেল বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। সে ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দেশ জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। এই ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে এবং বাকি 4 জনকে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র শিবির। বিকেলে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। 36 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী শহীদদের কবর জিয়ারত, সেমিনার, সিম্পোজিয়াম, বিক্ষোভ মিছিল, বিতর্ক প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী। এ সময় শিবিরের সভাপতি বলেন, গণঅভ্যুত্থানের 10 মাসেও জুলাই সনদ ঘোষণা করতে না পারা সরকারের ব্যর্থতা। বিডিআর ও শাপলা হত্যাকাণ্ডের বিচার না হওয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। কয়েকটি রাজনৈতিক দলের আশ্রয়ে দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার সমালোচনা করেন তিনি। জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। 1. সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন। 2. শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবার, আহতদের সাথে সাক্ষাৎ ও মত বিনিময়। 3. শাখাভিত্তিক জুলাই গণহত্যা বিচারের দাবিতে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন। সাতক্ষীরা প্রেস ক্লাবের গেটে সাংবাদিকদের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুপুরে প্রেস ক্লাবে প্রবেশের সময় বহিরাগতদের হামলায় আহত হন অন্তত
20 জন গণমাধ্যম কর্মী। এই ঘটনায় 3 জন সাংবাদিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে থাকলেও তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে এই হামলায় অভিযোগ উঠেছে। উত্তেজনার মধ্যে প্রেস ক্লাবে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দিয়েছেন সাংবাদিকরা। র্যাব পরিচয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় মূল হোতা জাহেদ হোসেন ফারুককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে কক্সবাজারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব জানায়, ফারুকের কাছ থেকে উদ্ধার হয়েছে অপহরণে ব্যবহৃত বাহিনীর পোশাক, হ্যান্ডকাফ, অস্ত্র ও গুলি। অভিযানে বরখাস্ত সৈনিক সুমনকেও সম্পৃক্ততা মিলেছে, যিনি নিজেই মিরপুরের মার্কেট থেকে ইউনিফর্ম বানিয়ে দিতেন। ঘটনার সাথে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম পলাতক রয়েছেন। ভয়াবহ বৃষ্টি বন্যায় ভারতের হিমাচলে গেল কয়েকদিনে প্রাণ গেছে কমপক্ষে 39 জনের। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ 129টি সড়ক ও রাজ্যের সব স্কুল। সিমলায় ধসে পড়েছে 5 তলা ভবন। বন্যার তাণ্ডব চলছে চীনে। অন্যদিকে তাপমাত্রার পারদ 48 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে স্পেনে। তীব্র দাবদাহের কবলে ইউরোপের বড় অংশ। আরও জানাবেন নুছাদ কামাল। পাহাড়ি ঢল, বন্যা কিংবা ভূমিধস, কি বলা যায় একে? প্রকৃতির বিধ্বংসী এই রূপ হিমাচল প্রদেশের ধর্মশালা এলাকার। বর্ষার শুরু থেকেই প্রায় 10 দিন ধরে বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যটি। আরও ভারী বৃষ্টির আভাস ভারতের আবহাওয়া বিভাগের। রাজ্যের 12 জেলার মধ্যে রোববার থেকে 4 জেলায় জারি সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট এবং 6 জেলায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট। তীব্র বৃষ্টিতে সিমলায় ধসে পড়েছে 5 তলা ভবন। সড়ক দুর্ঘটনা সহ নানাভাবে প্রাণহানি চলছেই। সিমলা চণ্ডীগড় সহ সংযোগ মহাসড়কে ভূমিধসের পর পূর্ব সতর্কতা হিসেবে রাজ্যের 129টি সড়কে যান চলাচল বন্ধ। তীব্র বৃষ্টি বন্যায় বিপর্যস্ত প্রতিবেশী চীনের দক্ষিণ আর দক্ষিণ পশ্চিমাঞ্চল। অতিবৃষ্টিতে গুইঝৌ প্রদেশের দুলিউ নদীতে পানির উচ্চতা 253 মিটার পার করার পর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। অন্যদিকে ভিন্ন চিত্র ইউরোপে। তীব্র গরমে সতর্কতা জারি রয়েছে বরফের স্বর্গখ্যাত সুইজারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, স্লোভেনিয়া সহ ইউরোপের বড় অংশে। গ্রীষ্মের খরতাপে আবহাওয়ার মানচিত্রে লাল রং ধারণ করেছে পর্তুগাল, ইতালি ও ক্রোয়েশিয়া। তাপমাত্রার পারদ 48 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে স্পেনে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি, স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি বেশি। জার্মানিতেও 30 ডিগ্রি ছুঁই ছুঁই। আসন্ন দাবদাহে দেশটিতে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করেছে জার্মান আবহাওয়া বিভাগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। আহত হয়েছে আরও 20 জন। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে হায়দ্রাবাদের পাশামাই লারামের শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য, রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় পুরো কারখানায়। ধসে পড়ে কারখানার উৎপাদন ইউনিট। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। 11টি ফায়ার ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি জরুরি সেবা কর্মকর্তারাও ঘটনাস্থলে উদ্ধার কাজে নিযুক্ত হন। অ্যাম্বুলেন্সে করে হতাহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ সরকারি ও বেসরকারি হাসপাতালে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হতাহত কর্মীরা ওড়িশা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা। এবারে খেলার প্রসঙ্গ। মিরপুরের শেরি বাংলা স্টেডিয়ামে বিসিবি ভবনের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির তৃতীয় বোর্ড সভা চলছে। সেখানে আছেন সহকর্মী নোমান আবদুল্লাহ, যুক্ত হব তার সাথে। নোমান, আপনি বলছিলেন যে আজকে বোর্ড সভায় আলোচনায় লম্বা বিষয়ের তালিকা রয়েছে এবং বোর্ড সভাটি দীর্ঘ সময় ধরে চলছে। জানাবেন সবশেষ কি অবস্থায়, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? হ্যাঁ শাফিন, যেটি বলছিলেন প্রায় 5 ঘন্টার মতো ম্যারাথন একটা বোর্ড সভা চলছে।
অনেকগুলো এজেন্ডা আছে, আমরা দুপুর থেকেই বলছিলাম অনেকগুলো আজকে এজেন্ডা নিয়ে কথা হচ্ছে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটি বলছেন যে দুটি বিষয় আছে। একটি হচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরবর্তী সিজনটা কখন হতে পারে সেটি নিয়ে আলাপ হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বছরেই নভেম্বর বা ডিসেম্বরের দিকে হচ্ছে বিপিএলটা আয়োজনের চিন্তা করছে বিসিবি। সেক্ষেত্রে যেটি বাধা হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশ ভারতের যে সিরিজটি আছে, যেটি হওয়ার কথা ছিল এই বছরের আগস্টে, বাংলাদেশে আসার কথা ছিল ভারতের 3টি টি20 এবং 3টি ওয়ানডে ম্যাচে সিরিজ খেলতে, সেটি ভারতের পক্ষ থেকে পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বা ভারতের পক্ষ থেকে বিসিসিআই এর পক্ষ থেকে সেটি পিছিয়ে বছরের শেষ দিকে নভেম্বর বা ডিসেম্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা অনুরোধ করেছে। কিন্তু এই মুহূর্তে বিসিবির পক্ষ থেকে তারা যে চিন্তা ভাবনাটা করছেন সেটি হচ্ছে যে সেই সময়টাতে যেহেতু তারা বিপিএলটা অ্যারেঞ্জ করতে চান, কারণ ওই সময়টায় যেহেতু বাংলাদেশের এফটিপিতে ওই সময়টা যেহেতু বাংলাদেশের ফাঁকা ছিল, সেই সময়টাতে তারা বিপিএলটা সুন্দরভাবে আয়োজন করতে চান, সেভাবে প্রিপারেশন নিতে চান। সেই হিসেবে তারা হচ্ছে সেই সময়টাতে নতুন করে আন্তর্জাতিক একটা ফিক্সারের জন্য বা ভারতের বিপক্ষে সিরিজটা আয়োজন না করে তারা বরং বিপিএল এর কথাই ভাবছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি, সেক্ষেত্রে নিশ্চিত হয়ে না বলাই বেটার। তার আগে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে যে বিসিবির বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে, বিপিএল এর বিষয়ে কী সিদ্ধান্ত এসছে বা বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে তারা কী ভাবছেন, বোর্ড কর্তারা কী ভাবছেন, সেসব বিষয়গুলো নিয়ে অবশ্যই বোর্ড সভা শেষে আমরা জানতে পারবো। একই সঙ্গে আরও বেশ কয়েকটি এজেন্ডার কথা আমরা বলছিলাম দিনভর, যে পূর্বাচল স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে কথা হচ্ছিল, ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কথা হচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে কথা হচ্ছিল, ক্যাপ্টেন্সি ইস্যুস ছিল। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কি আলোচনা হচ্ছে বোর্ড সভায়, যেহেতু লম্বা সময় ধরে বৈঠক চলছে, সেখান থেকে হয়তো কনক্রিট সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পরপরই আসলে জানা যাবে যে তারা যখন হচ্ছে বৈঠক শেষ করে হচ্ছে গণমাধ্যমের সামনে ব্রিফ করবেন, তখন আসলে জানা যাবে যে তারা কোন কোন বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তবে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা বলছিলাম যে বিপিএল এর ইস্যুটাই, যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশ ভারত সিরিজের ভবিষ্যৎ কী দাঁড়াচ্ছে, সেটি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাফিন। নোমান আব্দুল্লাহ যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিসিবির বোর্ড সভার খবর সবশেষ। এবারে খেলার আরো খবর। বিপিএল এর দ্বাদশ আসরে প্রতিনিধিত্ব করতে পারে নোয়াখালী। ফ্রান্স গ্রুপের ম্যানেজিং পার্টনার আহমেদ জামিল বিসিবির কাছে নোয়াখালী রয়্যালস নামের দল কেনার প্রস্তাব দিয়েছেন। ফ্রান্স গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল বাদল রয়েছেন দলটির কর্ণধার হিসেবে। বিপিএল যতদিন আছে, ইনিশিয়াল আমাদের টার্গেট ততদিনে থাকা। আশা করি এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেহেতু আমি লাস্ট কয়েকটা বছর থেকে ক্রিকেটের সাথে আছি এবং আমার কিছু এক্স প্লেয়ার ন্যাশনাল টিমের যারা আমার টিমে খেলেছে লন্ডনে, এবং তাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ওনারা আমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। শেষ করব এখন সন্ধ্যা। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ভুল করে বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন নেন আসিফ মাহমুদ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই বর্ষপূর্তি উদযাপনে নিরাপত্তার হুমকি নেই। ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 26 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দ্রুত নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। চীন সফর শেষে মির্জা ফখরুল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি মানবে না বিএনপি। বিতর্কিতরা প্রশাসনে থাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বেশিরভাগ রাজনৈতিক দলের। ইসির ভোটের অভিজ্ঞতা না থাকায় আস্থার সংকট। স্বাভাবিক এনবিআরের কার্যক্রম, কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হাত নেই। নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান অর্থ উপদেষ্টার। এ ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/এখন টিভি।